হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আদ্রিয়ান হাঁটু নিচু করে টেবিলের কাছে বসে। টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া আর কিছুই নাই। আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় প্রায় অনেকটা। এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল, যার জন্য সে মাথা ব্যথার ঔষধ খায়। ঔষধ খাওয়া শেষ করে পানির গ্লাসটা টেবিলের ওপরে রাখে। শার্লিন বেগমের নজর যায় পানির গ্লাসের ওপর। আদ্রিয়ান প্রায় সাইন করে ফেলবে, তখনই শার্লিন বেগম খুব সাবধানে তার হাত দিয়ে পানির গ্লাস ডিভোর্স পেপারের ওপরে ফেলে দেয়। আদ্রিয়ান পেপার সাইন করার আগেই পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায়। হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ায় আদ্রিয়ান সহ বাড়ির সকলেই অবাক হয়ে যায়। আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপার হাতে নেয়। পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজ ছিঁড়ে যায়। জামান সাহেব সবটা দেখে। উনি জানেন পানিটা শার্লিন বেগম ইচ্ছাকৃতভাবে ফেলেছেন। জামান সাহেব রাগী দৃষ্টিতে শার্লিন বেগমের দিকে তাকান। শার্লিন বেগম যদিও কিছুটা ভয় পায়, তবে উনিও মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স হওয়া থেকে আটকাতে পেরে খুশি হন। সৃষ্টিও জানে ডিভোর্সের কাগজে পানি শার্লিন বেগম ফেলেছে, তবুও সে পরিস্থিতি সামাল দিতে বলে, ডিভোর্স পেপার তো পানি পড়ে ছিঁড়ে গেছে, এখন তো আদ্র ভাইয়া ডিভোর্স দিতে পারবে না। ভাইয়া কি আর ডিভোর্স হবে না? সৃষ্টির কথা শুনে জামান সাহেব রাগী কণ্ঠে বলে ওঠে, একটা ডিভোর্স পেপার ছিঁড়ে গিয়েছে তো কি হয়েছে? আমি কালকে উকিলকে বলবো নতুন কাগজ তৈরি করতে। আদ্রিয়ান আর মালিহার ডিভোর্স অবশ্যই হবে। জামান সাহেবের কথা শুনে শার্লিন বেগম বলে, আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরি করার কি দরকার? ও যখন এই বাড়ি ছেড়ে আর আদ্রিয়ার জীবন থেকে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার কি দরকার? যদি ভবিষ্যতে টাকার লোভে ও আবার আদ্রর বইয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আসে, তখন ডিভোর্স দিয়ে দিলেই হবে। এখন আর এইসব ঝামেলা করার প্রয়োজন নাই। শার্লিন বেগমের কথায় সম্মতি জানায় আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, আব্বু, আম্মু যা বলেছে তা সঠিক। মালিহা যখন এ বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার প্রয়োজনই বা কি? তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল তার সম্পূর্ণ টাকা ওকে দেয়া হবে। খুব শীঘ্রই আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়াই। আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকলে আদ্রিয়ানের রুমে বসে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর রাত 11টার সময় সকলে তাদের রুমে ফিরে আসে, ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ানও তার রুমের দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে মেঘ রাত 7টার দিকে তার রাতের খাবার রান্না করে। এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে। যদিও মেঘ অ্যাডমিশন টেস্টের শেষ, কাল তার ভর্তি, রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নাই। তবে যদি অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে। আর কাল ভর্তি হলে পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে, যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিতে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কমে যাবে। রাত 11টা 10 মিনিট। জামান সাহেব তার রুমে পায়চারি করছেন। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স হয়নি, এটাই মূলত তার অশান্তির কারণ। মেঘ এখন আদ্রিয়ানের স্ত্রী। ইসলামী শরীয়তে বা আইনিভাবে তাদের তালাক হয়নি। তালুকদার বাড়ির সকলেই চায় মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক, তারা একসাথে সংসার করুক। কিন্তু এইটা কি কখনো সম্ভব? আদ্রিয়ানকে মেঘকে কোনোদিন তার বউ হিসাবে মেনে নিবে? আর 1 সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকায় চলে যাবে তার ক্যারিয়ার সেটেল করার জন্য। বাংলাদেশে কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর আমেরিকায় থাকা অবস্থায় যদি আদ্রিয়ান কোনো নারীকে পছন্দ করে বিয়ে করে ফেলে, তখন মেঘের কি হবে? মেঘ তো তার স্ত্রী। আর মেঘ কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? ডক্টরি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে, ডক্টর হয়ে চাকরি করবে, এইটা জামান সাহেব চায়। কিন্তু এর জন্য কি মেঘ কখনো বিয়ে করবে?
ওর কি স্বামীর সংসার করার স্বপ্ন থাকতে পারে না? সারা জীবন কি মেঘ একাই থাকবে? যদিও মেঘ অনেক স্ট্রং, তবে বর্তমান সমাজে নারী চলার জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন। আর জামান সাহেব নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবেন না। উনি মারা যাওয়ার পর মেঘকে কে আগলে রাখবে? ভবিষ্যতে যদি মেঘের বিয়ে করিয়ে দেয়, যদি তার সাথে আদ্রিয়ানের ডিভোর্স না হয়, স্বামীর থেকে তালাক না নিয়ে অন্য পুরুষকে বিয়ে করা কি উচিত? এইটা কি অন্যায় বা অপরাধ হবে না? যাই হোক, আদ্রিয়ান তার স্বামী, বিয়ে হয়েছে তো তাদের। ছোটবেলায় বাধ্য হয়ে বিয়ের ঘটনা মেঘ আর আদ্রিয়ান দুজনের জীবনেই নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের ভবিষ্যতে নষ্ট হতে জামান সাহেব দিবে না, কখনো না। 7 দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয়, তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলেও হবে। মেঘের পড়াশোনা শেষ হলে আদ্রিয়ানের সাথে মেঘের ডিভোর্স হবে। ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দিবেন উনি, একজন যোগ্য পাত্রের হাতে মেঘকে তুলে দিবেন। তবে মেঘ এখন জানবে তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে। আদ্রিয়ান তার ইচ্ছায় ডিভোর্স পেপারে সাইন করেছে। এইটাই মিথ্যা হলেও জামান সাহেব চায় মেঘ এটাই সত্যি বলে জানুক। ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে, তার স্মৃতি মন থেকে মুছে ফেলবে। মেঘ শুধু তার পড়াশোনায় আর ক্যারিয়ারের কথা ভাববে, আর আদ্রিয়ান কখন জানবে না মেঘ তার বউ। মেঘের পরিচয় যাতে কখনো আদ্রিয়ানের সামনে না আসে, এই চেষ্টাই জামান সাহেব করবে। জামান সাহেব তার পকেট থেকে ফোন বের করে মেঘকে কল করে। মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছিল। হঠাৎ করে ফোনের রিং করার শব্দ শুনে সে সেদিকে তাকায়। ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ ফোন রিসিভ করে আবার বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। জামান সাহেব উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। মেঘ, ফ্ল্যাটে একা থাকতে কি ভয় করছে? মেঘ যদিও কিছুটা ভয় করছিল একা থাকতে, তবে সে মিথ্যা বলে, না বড় আব্বু, ভয় করছে না। আচ্ছা, তুমি কেমন আছো? বড় আম্মু আর সৃষ্টি ওরা কেমন আছে? সকলে ভালো আছে, আর তোমাকে ভীষণ মিস করছে সবাই। জামান সাহেব মেঘের জন্য অন্য বিষয় নিয়ে কিছু কথা বলেন। এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা মেঘকে বলে। মেঘ আজ আদ্রিয়ান বাড়িতে ফিরে এসেছে। ওহ, ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। কাল উকিলের কাছে কাগজ জমা দিব। খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে। আদ্রিয়ানের বাড়ি ফিরে আসা আর ডিভোর্স, দুইটা শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কথাটা বিশ্বাস হয় মেঘের। মেঘের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ে। মেঘ শান্ত হয়ে বলে, ও, তোমার যা ইচ্ছা তাই করো বড় আব্বু, আমি এসব বিষয়ে কিছু জানতে চাই না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপারগ। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায়, তবে সে তার ভবিষ্যৎ জীবনের ওপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়ানকে যত ঘৃণা করবে, তত মেঘ তার ক্যারিয়ারে উন্নতি করবে। জামান সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাতে অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শারলিন বেগম মেঘকে বলা জামান সাহেবের সব কথা শুনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার, পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে, বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ। তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না, যদিও কখনো ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে, তখন আর তার কথা সে ভাববে না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপারগ। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায়, আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে। এখন শুধু সে তার ক্যারিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়ার উপর মনোযোগ দিবে। প্রায় 3 দিন পর মেঘ মেডিকেলে ভর্তি হয়। এরপর থেকে নিয়মিত ক্লাস শুরু হয়। প্রতিদিন ক্লাস প্রাইভেট।
আর বাসা, এইটাই এখন তার জীবন। সারাদিন ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে, এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান। তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে সে চলে যায় আমেরিকায়। তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আদ্রিয়ান কারো কথা শুনে নাই। তার ক্যারিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর পর মেঘ আজ ভীষণ খুশি, কারণ আজ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেলে প্রতি বছর মেধাবী স্টুডেন্টদের জন্য স্কলারশিপে বিদেশ যাওয়ার পড়ার সুযোগ আছে। মেঘ স্কলারশিপ পেয়ে এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে। জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শুনেন তখন উনি ভীষণ খুশি হয়। তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকায়, কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে, কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে। জামান সাহেব যখন মেঘকে আমেরিকায় যাওয়ার জন্য নিষেধ করে দেয় তখন মেঘের মন খারাপ হয়ে যায়। জামান সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক। আদ্রিয়ান আর মেঘ দুইজনই ডক্টর, তবে ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু নয়। যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখায় চিনতে পারবে না, কিন্তু মেঘ তো পারবে। যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে তখন মেঘ কি পারবে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে, আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে? না, মেঘ পারবে না। মেঘের মন তখন সবসময় আদ্রিয়ানের কথা ভাববে, যার ফলে সে তার ক্যারিয়ার ধ্বংস করে দিবে। জামান সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বোঝায়। সে যে তার বান্ধবীর বাসায় থাকবে, অন্য কোথাও যাবে না, শুধু হাসপাতাল আর বাসা। প্রায় 9 দিন পর জামান সাহেব মেঘকে আমেরিকায় যাওয়ার অনুমতি দেয়, কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে। আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে, কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস তার নাই। আর আমেরিকায় অনেক বড় শহর, সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে। আদ্রিয়ান আর মেঘের দেখা নাও হতে পারে। আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তাই আদ্রিয়ানের সাথে যদি দেখা হয়ও তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে, তাকে ইগনোর করবে। মেঘের আত্মসম্মান বোধ রয়েছে। আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিহার বাসায় থাকবে। মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো তার নামই ছিল আবিহা। আবিহা তার পরিবার থাকতো, তবে গত 6 মাস আগে তার আমেরিকায় চলে গেছে, কারণ আবিহার বাবার ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে। তবে এই কয়েকদিনের মধ্যে আবিহা আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটে থাকতো, তবে আবিহা আমেরিকায় যাওয়ার পর মেঘ আর তার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো, মেসেজ করতো একে অপরকে। মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয়, তাকে অভিনন্দন জানায়। মেঘ যখন কোথায় থাকবে বলে চিন্তা করছিল, তখন আবিহা তাকে তার বাসায় থাকার কথা বলে। মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যের বাসায় থাকার ব্যাপারে, কিন্তু আবিহা বারবার বলায় সে রাজি হয়ে যায়। আজ বৃহস্পতিবার, মেঘ আমেরিকায় যাবে। তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। জামান সাহেব সহ তালুকদার বাড়ির সকলে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে। মেঘ সব কিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর কখনো তালুকদার বাড়িতে যায়নি। তবে সৃষ্টি, শার্লিন বেগম আর নীলিমা বেগম মাসে 1-2 বার এসে তার সাথে দেখা করে যেত। জামান সাহেব প্রতি সপ্তাহে অবশ্যই আসতো, আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার। গাড়িতে বসে আছে মেঘ, তখনই তাকে কল দেয় আবিহা। মেঘ কল রিসিভ করে। অপর পাশ থেকে আবিহা বলে ওঠে, মেঘ তুই কি রওনা দিয়েছিস? গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি, বিকেলের দিকে ফ্লাইটে উঠব, কিন্তু বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করবে কে? তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দিব, হয় কারণ আসবে, না হয় অন্য কেউ। ওকে সাবধানে আসবি, আর প্রথমবার বিমানে উঠতেছিস বলে ভয় পাবি না কিন্তু। মেঘ আরও কিছু সময় আভিয়ার সাথে কথা বলে। কাল আভিয়ার এঙ্গেজমেন্ট, তার বিয়ে হবে কারান নামের একজনের সাথে। কারান আর আবিহা একই রিসেন্টে হবে, যার জন্য তাদের পরিবার রিসেন্টো অবস্থায় করেছে, কারণ তারা বাবা মা আর তার ফুফাতো ভাই এক বাসায় থাকে।
কিন্তু কারণের এই ফুফাতো ভাই আর কেউ না বরং আদ্রিয়ান রেদওয়ান। আর জামান সাহেব বলেন কারানের ফুপু শার্লিন বেগম তার ফুপি। জামান সাহেব আর কারণের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তবে শার্লিন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলে। আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জেদ করে তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন। কারানের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানে না, কারণ শার্লিন বেগম তাদের কিছুই বলে না মেঘের বিষয়ে। তারা এত বছরের মধ্যে কখনো বাংলাদেশে আসেওনি, তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেনি। আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শার্লিন বেগম লুকিয়ে রাখছে। তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছে। মেঘের সাথে কথা বলা শেষ করে আভিয়া ফোন রাখে। এয়ারপোর্ট থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠানো যায় ভাবছে। কারণ সহ বাড়ির সকলে বিয়ের কাজে বিজি। যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজারকে দেয়া হয়েছে, আভিয়া নিজে গিয়েও মেঘকে রিসিভ করতে পারবে না। আভিয়ার চিন্তায় এই নিয়ে দুশ্চিন্তা করছিল। আদ্রিয়ান রিসেন্টে বরাদ্দকৃত রুমে বসেছিল। কারণের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছুদিন লিভ নিয়েছে। আদ্রিয়ান তার ল্যাপটপে ডক্টর রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল। তখনই তার রুমে আসে আভিয়া। আদ্রিয়ান আভিয়াকে দেখে ল্যাপটপ রেখে আভিয়ার দিকে তাকিয়ে বলে, আভিয়া তুমি হঠাৎ আমার রুমে? আভিয়া সাধারণ খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না, কারণ আদ্রিয়ানের রাগ আর গম্ভীর হয়ে থাকা, যার কারণে আভিয়া তাকে ভয় পায়। আর আদ্রিয়ান সব সময় তার কাজ হসপিটাল আর ডক্টরি নিয়ে বিজি থাকে, যার কারণে আভিয়ার সাথে খুব একটা কথা হয়নি তার। আভিয়া কিছুটা ইতস্তত নিয়ে বলে, আসলে আদ্র ভাইয়া আপনি কি বিকেলে ফ্রি থাকবেন? বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনার জন্য আমেরিকায় আসবে, ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে। আমি যেতাম, কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না। যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন। আভিয়ার কথায় আদ্রিয়ান সম্মতি দেয়। আদ্রিয়ান বলে, ওকে নো প্রবলেম, বিকেলে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসব। আভিয়া খুশি হয়ে যায়। আভিয়া ছোট্ট করে বলে, ধন্যবাদ আদ্র ভাইয়া। আভিয়া আদ্রিয়ানের রুম থেকে চলে যায়। আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায়। তালুকদার বাড়ির সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য। মেঘ সবার সাথে কথা বলে তাদের থেকে বিদায় নেয়। জামান সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দোয়া করে। শার্লিন বেগম ও মেঘকে বিভিন্ন সূরা পড়ে ফু দেয়। মেঘ সবার থেকে বিদায় নেওয়ার শেষে বিমানে উঠে পড়ে। মেঘ বিমানে ওঠার পর আভিয়া তাকে মেসেজ দেয়। আমেরিকায় এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার ভাসুর আন যাবে। আদ্রিয়ান রেদওয়ান, শর্ট নাম আন, ডক্টর আন বা আর, এই দুইটা নামেই সকলে তাকে চিনে, যার জন্য আভিয়া এই নামই বলে। মেঘ মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে, যেহেতু সে বিমানে উঠেছে। বিকেল প্রায় 4:30, দীর্ঘ 7 ঘন্টা পর ফ্লাইটে করে মেঘ আমেরিকায় পৌঁছায়। মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভেতরে যায়। প্রথমবার বিমানে ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। বিমানবন্দরের আশেপাশে সকল মানুষ বিদেশের সকল সাদা চামড়ার মানুষ। মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আন নামের একজন আসবে। মেঘ বিমানবন্দর থেকে বাহিরে হয়ে খুঁজতে থাকে। হঠাৎ দূরে থাকা এক পুরুষের দিকে তার নজর যায়। সে পেছনের দিকে পিঠ করে ফোনে কথা বলছে, যার বয়স আনুমানিক 26 বা 27 বছর হবে। মেঘ এগিয়ে যায় তার কাছে। মানুষটার চুল সহ দৈহিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে। মেঘ তার পেছনে দাঁড়ায়, এরপর শান্ত হয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের শীতল কণ্ঠ শুনে পেছন ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায়। মেঘ অবাক হয়ে বলে, আপনি?